মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে বিজয় দিবসের এই প্রথম প্রহরে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, ইতিহাসবিদ, গবেষক, লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, মুক্তিযুদ্ধ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকের। আমলাতান্ত্রিক মনোভাব ছেড়ে জনগণের খাদেম হন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, বিশ্ব চমকে বাংলাদেশ, পাটের জিনোম, কলের ভবিষ্যৎবাণী ও জ্বালানি ছাড়া বিদ্যুৎ আবিষ্কার, 2 দফায় অস্কার প্রাপ্তি, ইউটিউবের সহ প্রতিষ্ঠা, হিমালয় ও ক্রিকেটে বিশ্বজয়। মানব জমিন, যশোরে চীনা নাগরিক খুন। আমাদের সময়, যুদ্ধবন্ধুদের জন্য ভালোবাসা। সকালের খবর, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, সিইসি। যায় দিন, খালাস পেয়ে লাপাত্তা পাক জঙ্গি মুবাশ্বের। মানব কণ্ঠ, পাহাড়ি বাঙালি বিরোধে নির্বাচন বন্ধ 27 বছর, 3 পার্বত্য জেলা পরিষদ নিয়ে মাথা ব্যথা নেই ইসির। আলোকিত বাংলাদেশ, শক্ত অবস্থানে অর্থনীতি, 45 বছরের ধারাবাহিক প্রবৃদ্ধি। দৈনিক দিনকাল, যেভাবে অর্জিত হলো স্বাধীনতা। দৈনিক সংগ্রাম, রাখাইন রাজ্যের 22 মুসলিম গ্রাম নিশ্চিহ্ন, মিয়ানমার সেনাদের অভিযানে নিহত ও নিখোঁজ রোহিঙ্গাদের সংখ্যা 10 সহস্রাধিক। দৈনিক করতোয়া, অমিত হত্যা, 2 জনের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন। The Independent, economy surges despite political hurdles. ঢাকা ট্রিবিউন, tale of a warrior's life. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। 45তম বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন, ইতিহাসবিদ হিসেবে বিশ্লেষণও করেছেন মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ। যদি আমরা শুরু করি মুক্তিযুদ্ধের সেই কথা দিয়ে। প্রথমেই আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শকদেরকে। 45 বছর, 4.5 দশক পেরিয়ে এলাম আমরা। 71-এর 16ই ডিসেম্বর বাঙালির শ্রেষ্ঠতম মুহূর্ত ছিল, সময় ছিল, দিন ছিল। তারপর বাঙালি ক্রমান্বয়ে যেন পথ হারিয়েছে। বাঙালি বলবো না, বাঙালি ব্যতিক্রমী কিছু মানুষ পথ হারানোর কুশীলব ছিল তারা। মনে রাখতে হবে, রাজকোষ শূন্য পরিপূর্ণ বিধ্বস্ত একটি দেশ হিসাবে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। সেই সময় আন্তর্জাতিক পরিবেশ ছিল অত্যন্ত বৈরী, কারণ পৃথিবীর সবচাইতে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ছিল না মুক্তিযুদ্ধের সময়। কাছে যুদ্ধ পরবর্তী দেশটিকে গড়বার ক্ষেত্রে আন্তর্জাতিক যে সাহায্য সহযোগিতা তা যৎ সামান্য ছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগ ভাজন হবার মতো দাতা দেশ বা দাতা রাষ্ট্র কম ছিল তখন। তো সেই অবস্থা থেকে আমাদের যাত্রা শুরু, এবং ডক্টর হেনরি কিসিঞ্জার তো বেশ আত্মশ্লাঘা নিয়ে উচ্চারণ করেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হবে। তো আজকে 4.5 দশক পরে যদি ফিরে তাকিয়ে খতিয়ান নেবার চেষ্টা করি, তাহলে দেখব যে আমরা আর্থসামাজিক সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। এটা আমাদের বড় একটা অর্জন। নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে অভিহিত হয়েছি। উচ্চ মধ্যম আয়ের দেশ হতে বেশি সময় লাগবে না, এমনটাই একটি ধারণা আমাদের অর্থনীতিবিদদের মধ্যে আছে। সারা বিশ্বের অর্থনীতিবিদ যারা নাম করা, তারাও এমনটাই ভাবেন। ঠিক এই মুহূর্তে আমি মনে করছি
মার্কিন ইতিহাসবিদ হানা আরেন্ডেট তার ফ্রিডম নামে একটি প্রবন্ধ আছে, তার একটি বাক্য হলো ফ্রিডম মিনস রেসপন্সিবিলিটি, স্বাধীনতা মানে দায়িত্বশীলতা। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আমরা করেছি, আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। এমনকি ধরুন এই যে পদ্মা সেতু, বিশ্ব ব্যাংক বেশ বড় সড়ো একটা নাটক করে গেল যে যে প্রকল্পে অর্থায়ন হয়নি সেই প্রকল্পে দুর্নীতি হয়েছে, এমন একটা অপবাদ বাংলাদেশকে দেয়া হলো, যদিও তার দালিলিক কোনো প্রমাণ তারা হাজির করতে পারেনি অনুরুদ্ধ হওয়া সত্ত্বেও। সে পদ্মা সেতু তো আমরা করলাম, আমরা করছি, দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু, এবং বলা হচ্ছে 2018-র মধ্যেই পদ্মা সেতু তৈরি শেষ হবে। এটা চারটেখানি কথা নয়, অনেক অর্জন আছে, গণদারিদ্র কমেছে, কিন্তু এর পাশাপাশি আমি মনে হয় একটি কথা বলতে বাধ্য হব, সেটি হলো যে 71-এর 16ই ডিসেম্বর আমরা সামরিক বিজয় অর্জন করেছিলাম, কিন্তু বিজয়ের যে অন্যান্য এলাকাগুলো আছে সেইগুলোতে এতদিন এই 4.5 দশকে অর্থনীতির সূচকটি বাদ দিয়ে আর সব খাতেই আর্থসামাজিক সূচকই বলবো, আমাদের লড়াইয়ের ফসল অনেকটা মিশ্র হয়ে আছে। সবচেয়ে বড় হতাশার জায়গাটি, হতাশা বলবো না, ক্ষোভও আছে যে রাজনীতি কিন্তু এগুলো না। 71-এ অভিন্ন বৈরী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যে একটা নজর কাড়া এবং নজিরবিহীন ঐক্য এবং সংহতি হয়েছিল, তা স্বাধীনতার পরপরই অনেকটা মিয়ে যেতে শুরু করে। অনেকে বলেন যে সরকার বা প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার প্রতি চট করে হতাশ হওয়া এবং তার বিরুদ্ধে সমালোচনা করাটা নাকি বাঙালির স্বভাব। তো বাঙালির স্বভাবের মধ্যে আছে, এটা আমি অস্বীকার করবো না, ইতিহাসও তাই বলে, এবং সেটাকে আমি ইতিবাচক অর্থেই দেখব যে এই যে সমালোচনা করা বা বিরুদ্ধাচরণ করা, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত শাসনের জন্য, এবং গণতান্ত্রিক ব্যবস্থা এইভাবেই গড়ে ওঠে। তবে গণতন্ত্রের রীতিনীতি জায়গাটি, যে যাকে বলা হয়েছে যে খেলার নীতি, রুলস অফ দ্য গেম, সেই জায়গাটিতে আমাদের এখনো অগ্রগতি হলো না। অর্থাৎ অর্থনীতি এগিয়ে যাচ্ছে, রাজনীতি কিন্তু পিছিয়ে যাচ্ছে ক্রমে। এই যে বৈপরীত্য 4.5 দশক ধরে চলেছে। আবার একই সঙ্গে আমাকে স্বীকার করে নিতে হবে যে অন্তত 21টি বছর গণতন্ত্র বৈরী প্রশাসন বাংলাদেশের উপরে চেপে বসেছিল। তো সেইটাও কিন্তু একটা ব্যাপার আছে, যার কারণে আমাদের একটু পিছিয়ে পড়া, হোঁচট খাওয়া। অবশ্য ইতিহাসের নিরিখে বলতে বাধ্য হব যে 75-এর আগেও, অর্থাৎ আগে থেকেই এই হোঁচট খাওয়া শুরু হয়েছে। যেমন ধরুন 4র্থ সংশোধনী, এই সংশোধনী উদ্দেশ্য লক্ষ্য যতই মহৎ হোক না কেন, বা এই সংশোধনী বাস্তবায়নে সবাই বাংলাদেশের সব সূচকের ঊর্ধ্বগতি, সবকিছু সত্ত্বেও এটা আমি বলতে বাধ্য যে সমাধানটি বা পদ্ধতিটি অনেকটা অগণতান্ত্রিক। অবশ্য ফিদেল কাস্ট্রোর একটা কথা আছে যে 1 পা এগোতে হলে 2 পা পিছিয়ে যাওয়া উচিত। সেটি হয়েছিল কিনা এ নিয়ে ইতিহাসের রায় উঠে আসবে বলে আমি মনে করি। অবস্থাটি সাময়িক ছিল, কিন্তু সাময়িক থাকবার সুযোগটি দেওয়া হয়নি। 75-এ 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুকে বিনাশ করা হলো, তাকে সপরিবারে, তার 2টি মেয়ে ছাড়া। আমরা শ্রদ্ধা নিবেদন করি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিজয়ের এই দিনে। আমরা শ্রদ্ধা জানাই
আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সকল শহীদকে, নির্যাতন শিকার সব বীরাঙ্গনাকে সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা জানি যে ৭১-এ ওই নির্মম মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল তাদের মধ্যে শীর্ষ যারা, তাদের বিচার নিশ্চিত হয়েছে, অনেকের সাজা কার্যকর হতে আমরা দেখেছি। তো কিন্তু তারপর আপনি যেমন বলছিলেন যে মুক্তিযুদ্ধ তো শুধু একটি যুদ্ধ মাত্র ছিল না, কিছু মূলনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতি হিসেবে বিকশিত করার এক প্রত্যয় ছিল। অবশ্যই সেই মূলনীতি অনুযায়ী প্রত্যয় অনুযায়ী কতখানি এগিয়েছে জাতি, বা তার জন্য কি করা উচিত আপনি মনে করেন? ৭২ 10 জানুয়ারি দেশে ফিরে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেখানে একটি বাক্য আছে যে বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। আদর্শ রাষ্ট্র কাকে বলে তা নিয়ে নানা মনের নানা মত থাকতে পারে এবং কোনো ঐকমত্য পাওয়া যাবে না, তবে এটা তো নিশ্চিত যে এমন একটি রাষ্ট্র তৈরি করার স্বপ্ন ছিল যেখানে অন্তত ৩টি বিষয় স্বীকৃত হবে, যে ৩টি বিষয় 10ই এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকারের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার মধ্যে ছিল, যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। তো এই দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের যা পুঁজি তা অত্যন্ত মিশ্র। তা না হলে 2016-তে তো আমি প্রত্যক্ষ করলাম, আমরা প্রত্যক্ষ করলাম নাসিরনগর বা গোবিন্দগঞ্জ একদিকে ধর্মীয় সংখ্যালঘু নিগৃহীত হলো, আর একদিকে নৃতাত্ত্বিক সংখ্যালঘু নিগৃহীত হলো। এর আগে তো ঘটেছে রামুর ঘটনা, বৌদ্ধ বিহারের। এই ঘটনাগুলো কিন্তু স্মরণ করিয়ে দেয় যেটা আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়। মুক্তিযুদ্ধ যে স্বপ্ন নিয়ে হয়েছিল এটা সেই স্বপ্নের রূপায়ণ নয় আর কি। এই জন্য কারা দায়ী? আমরা এই জায়গাটিতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলতে আমি বাধ্য। কারা দায়ী, কি দায়ী, এই প্রশ্নটি আমাদের করা দরকার, কারণ পেছন ফিরে তাকে আমাদের হিসেব করতেই হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শাসনহীনতা, তখন হয়তো অনেকে বলবেন যে শাসন তো আছে, প্রশাসন আছে, প্রশাসন থাকলেই শাসন হয় না। আপনি তো কিছুক্ষণ আগে একটি পত্রিকা থেকে উদ্ধৃত করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমলাতন্ত্রের প্রতি আহ্বান জানিয়েছেন জনগণের খাদেম হতে। তার মানে এখনো তারা খাদেম হয়নি। এবং শুধু তাই তো নয়, তাদের দক্ষতা, যোগ্যতা অন্তত স্থানীয় পর্যায়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল গোবিন্দগঞ্জ, নাসিরনগরে বা রামুতে। তো সেই জায়গাটিতে একটু সমস্যা রয়ে গেছে, আমরা এখনো মনে হয় এগোতে পারছি না, একটা অচল আয়তনে আবদ্ধ হয়ে আছি। পাকিস্তানি ভূত যেন এখনো চেপে বসে আছে। এবং তবে অনেক বড় কাজও তো করেছি, আমি মিশ্র বলছি সব সময়, কারণ আমি তো বলেই নিয়েছি যে আমাদের ক্ষতি অংশে মিশ্র। এই যে কেউ কেউ কখনো ভাবতে পেরেছিল যে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের বিচার হবে? সে বিচারটা হয়েছে। বুদ্ধিজীবী হত্যার বিচার হয়েছে, রায় কার্যকর করা সম্ভব হয়নি কারণ দণ্ডিত অপরাধীরা বিদেশে পালিয়েছে। সেখানে আমার একটা প্রশ্ন আমি তুলি যে যেমন ধরুন চৌধুরী বয়নুদ্দিন বা আশরাফুজ্জামান খান, এরা একজন ইংল্যান্ডে নাগরিকত্ব গ্রহণ করেছে আর একজন মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এই দুটো দেশ তো গণতন্ত্রের ধ্বজাধারী। তারা কি করে একটি দেশে এই ধরনের খুনি ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করলো? আমার তো মনে হয় বাংলাদেশেও এমন নাগরিকত্ব পাবে না, মানুষ নাগরিকত্ব পাবে না। তো অনেক ধন্যবাদ আজকে আপনাকে সময় দেওয়ার জন্য।